একটা মেয়ের বিয়ে হলো, তখন তো আসলে সে নিজের একটা ফ্যামিলি থেকে একটা নতুন ফ্যামিলিতে গেল। সো দ্য ফুল অ্যাডজাস্টমেন্ট থিংস ফলস অন হার। রাদার এটা কিন্তু সব পুরো দুটা ফ্যামিলিরই ব্যাপার। আমি এইটাকে ওভারকাম করবই এবং আমি এখান থেকে বের হয়ে আসবো। অথবা বেশি এফোর্ট দিচ্ছে বাট তারা প্রমোশন পাচ্ছে না। সো এই ধরনের সিচুয়েশনে আসলে অ্যাকচুয়াল রিজনটা কি হতে পারে? আজকে আমাদের পডকাস্টের আলোচনার বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে নারীরা কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করে এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, তানাকা ইসলাম আপু। তিনি বর্তমানে মার্স বাংলাদেশে হেড অফ এইচআর হিসেবে কর্মরত রয়েছেন। মার্স বাংলাদেশে হেড অফ এইচআর হিসেবে কাজ করার পূর্বে তানাকা আপু রবি, বাংলা লিঙ্ক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, এইচএনএম এবং টার্গেটের মতন মাল্টিন্যাশনাল কর্পোরেশনসে দীর্ঘ 16 বছর যাবৎ কাজ করেছেন। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সাদিয়া। ভালো আছি, তুমি কেমন আছো? তো আপু আলহামদুলিল্লাহ ভালো। সো আপু, আপনি তো দীর্ঘ অলমোস্ট 16 to 17 ইয়ার্সে কর্পোরেট ওয়ার্ল্ডে একটা সাকসেসফুল জার্নি আপনি কমপ্লিট করে এসেছেন এই পর্যন্ত। সো একটু যদি আপনার আপনার ক্যারিয়ার জার্নিটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। থ্যাংক ইউ সাদিয়া। আমার ক্যারিয়ার জার্নি আমি শুরু করি ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে। আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম ফাইন্যান্স আমি ওখানে জয়েন করি এবং ওটা সাপ্লাই চেন ফাইন্যান্সে ছিল। তো যেহেতু আমাদের তখনকার দিনেও ওই ব্যাপারটা ছিল যে যেই সাবজেক্টগুলো টপের দিকে ওই সাবজেক্টগুলো পড়া ভালো, তো ওই কারণেই আমি আসলে আমার সবসময় ইন্টারেস্ট এরিয়া পিপল হওয়ার পরেও আই গট ইন টু দ্যাট। তো যাই হোক, তারপরে আমি এইচআরের কাজ করতে করতে আমার আরও দুটো অর্গানাইজেশন লেগে যায়, মানে আফটার বিএটি দেন বাংলা লিঙ্ক। তারপরে আমি হোলসিমে প্রথম কাজের সুযোগ পাই এইচআরে। এখানে আমি তখনকার যিনি হেড অফ এইচআর ছিলেন মাসুদ স্যার, মানে কি এখনও স্যারই বলি আমরা, মাসুদুর রহমান, উনি আমাকে প্রথম ব্রেকটা দেন এইচআরে। তো তারপর থেকে আমি এইচআরে কাজ করি এবং আফটার হোলসিম আই ওয়েন্ট টু টার্গেট ইউএস, দ্যাটস আ রিটেল। তারপর এইচএনএম, দ্যাটস এগেন আ রিটেল। এরপরে আমি টেলিকমে আসি রবিতে, তারপর ইউনিলিভার। এখন আমি আছি মার্কস বাংলাদেশের হেড অফ এইচআর হিসাবে। আচ্ছা আপু, তো আপনি শুরুতেই বললেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল ফাইন্যান্সে, বাট দেন ইউ মুভ টু এইচআর। সো কিভাবে আপনি মানে আপনার মনে হলো যে পিপল ম্যানেজমেন্ট বা পিপলদেরকে নিয়ে কাজ করা উড বি ইয়োর, লাইক ইটস ইয়োর কলিং, বা ইউ উড এনজয় ইট দ্য মোস্ট? আই হ্যাভ অলওয়েজ নোন ইট, অ্যাজ আই সেইড দ্যাট ওই সময়টাতে আমরা যারা, আমি ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের, তো আমি এইচএসসি আমার 2003-তে, তো 2004-এ আমাদের ইউনিভার্সিটি শুরু হয়। ওই সময়টাতে আমাদের প্রথমে টপ সাবজেক্ট ছিল ফিনান্স, এবং যখন আমাদের ওই সাবজেক্ট নেওয়ার একটা ব্যাপার থাকে, তো ওই সময় দেখছিলাম যে ফার্স্ট 100 শেষ হয়ে যাচ্ছে ফিনান্সের মধ্যেই। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করার কিছু নেই, এখানেই যেতে হবে। এবং একটা তো পিয়ার প্রেশার, প্যারেন্টসের প্রেশার থাকেই। সো এটাই, আদারওয়াইজ আমার যদি তখন নিজে নিজে এখন যে ম্যাচুরিটি এটা থাকতো, তখন আমি অবশ্যই পড়তাম না, কারণ আমার 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 মনে হয় যে আই এম মোর ফর ম্যানেজমেন্ট, পিপল অ্যান্ড অল দোজ থিংস। সো তারপরে যেটা ভালো হয়েছে আমি বলবো যে আমি চাকরিতে আমার এতদিন কন্টিনিউ করতে হয় না অ্যাবাউট ফিনান্স। ইন দি ফার্স্ট অর্গানাইজেশন ইট ওয়াজ ভেরি এভিডেন্ট যে আসলে ওয়্যার মাই ইন্টারেস্ট লাইজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু ডু। তো এইভাবেই আমি বলবো যে আমি দ্য কলিংটা আমি জানতাম, কিন্তু জাস্ট ওইটার অ্যাক্ট করার জন্য যে স্ট্রেংথটা বা যে ডিটারমিনেশন বা নলেজ এক্সপিরিয়েন্সের দরকার ছিল, হয়তো ফর আ লাইক লেট টিনস ইট ওয়াজ নট ভেরি প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। সো আমরা কথা বলছি এখন ব্যাক লাইক 16 ইয়ার্স ব্যাক, যখন তখনকার ওয়ার্ক কালচার এবং এখনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিন্তু চেঞ্জেস এসেছে এখনকার কোম্পানি কালচারসে। সো আপনি যখন স্টার্ট করেছেন আপনার ক্যারিয়ার, তখনকার আর্লি ফেজে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা যেহেতু মানে আপনি একজন ফ্রেশার হিসেবে কি কোনো ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন কিনা, বা সেখানে আপনি লার্নিং কার্ভটা কীরকম ছিল, ওটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে তখনকার আর এখনকার সবচেয়ে বড় যে পার্থক্যটা হবে, এখনকার যে ইয়াং জেনারেশনস বা ফ্রেশার্স যাই বলো, দে স্পিক আপ। আমরা তখন মনে করতাম এটাই নর্ম, যেভাবে হয়ে আসছে, কারণ আমি ছাড়াই এই কোম্পানিটা এত দূর এসছে, আমি ছাড়াও এই কোম্পানিটা বাকি সময় পর্যন্ত যাবে। তো আমাদের সেলফ ওয়ার্থ এত আমরা ভাবতাম না। হ্যাঁ, আমরা মনে করতাম যে যেটা চলছে এটাই চলুক। তো এখনকার আমি যেটা দেখি, দে অ্যান্সার ব্যাক, দে স্পিক আপ, এবং এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কারণ তখন হয়তো অনেক কিছু আমাদের সাথে হলেও যদি ভালো না লাগতো, আমরা কিন্তু ওটা মেনে নিতাম, বা আমরা ভাবতাম যে দিস ইজ হোয়াট ইট ইজ। তো এইটা আমি একটা বড় ডিফারেন্স দেখতে পাই, এবং আমি সবসময় এটা এনকারেজ করি। প্রথমে একটু উইথ টেকেন আ ব্যাক, এবং মনে হয় যে না, আমরা তো এরকম ছিলাম না। বাট ওই ওই জিনিসটা একবার দুবার হয়তো মাথায় আসে, বা তারপরে মনে হয় যে আমরা না থেকে কিন্তু উই হ্যাভ মিসড আউট অন লট অফ থিংস বাই নট স্পিকিং আপ, বাই নট এক্সপ্রেসিং অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন।
তো ওই জিনিসটা আমি খুব একটা পজিটিভ চেঞ্জ দেখি এখন। তো আপু এটা তো ওভারঅল আপনি ইন জেনারেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, কিন্তু স্পেসিফিক্যালি যদি একজন নারী হিসেবে বলতে চান আপনার স্টার্টিংয়ে আপনি কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন বা এখন সেই চ্যালেঞ্জেসগুলোর জায়গায় কী ধরনের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? আমি আসলে সবসময়ই আমি খুব ফর্চুনেট এবং আই ভেরি গ্রেটফুল ফর দি অপরচুনিটিস আই হ্যাভ গট, কারণ আমার সবসময়ই মাল্টি ন্যাশনালস ছিল। তো এই মাল্টি ন্যাশনালস কোম্পানিগুলো কিন্তু সার্টেন একটা স্ট্যান্ডার্ড বলো, একটা প্র্যাকটিস বলো, দে অলওয়েজ বিন হ্যাভিং ইট। তারপরেও যে একটা দুটো জিনিস আমার মনে হয় এটা মাইন্ডসেটের একটা ইয়ে ছিল যে কিছু ধরেই নেওয়া হতো যে এটা আসলে মানে কোনো একটা ধরো স্পোর্টস হচ্ছে বা কোনো একটা এরকম কালচার প্রোগ্রাম হচ্ছে বা ধরো কিছু জিনিস আছে আমরা ধরে নিই এগুলো ছেলেদের, হ্যাঁ, তো ওগুলোতে কিন্তু ইনক্লুশনের কথাটাই আসতো না এবং মেয়েরাও খুব একটা নর্মালি মেনে নিত, আচ্ছা ঠিক আছে এটা তো ওদের ব্যাপার। বাট এখন কিন্তু যেমন ফিমেল ফুটবল টিম বা একটা ফিমেলদের জন্য আলাদা করে অ্যাড্রেস না করা, বাট ওনাদেরকে ওনাদের মতন করে একটা ব্যবস্থা করে দেওয়া, এই ব্যাপারটা এখন কিন্তু অনেক এভিডেন্ট। বা অ্যাটলিস্ট মতামতটা নেওয়া যে আপনারা কি চাচ্ছেন এখানে পার্টিসিপেট করতে নাকি চাচ্ছেন না, এটা মানুষের পার্সোনাল প্রেফারেন্সেস। সো আমার মনে হয় কথা শোনার এই জায়গাটায়, ইনক্লুশনের জায়গাটায় অনেক পরিবর্তন এসছে। আর আমি যদি একটু পলিসি প্রসিডিওর্সের দিকে যাই, ওগুলো তো আসলে ডে বাই ডে ইটস মানে আমাদের গভর্নমেন্টও এখন পশ ম্যান্ডেটারি করে দিয়েছে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আমি যদি একটু এক্সট্রিমে যাই, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনেরই করতে হবে বাধ্যতামূলকভাবে। তো এগুলো যখন গভর্নমেন্ট এবং সব আমাদের ম্যানেজমেন্ট এক একটা অর্গানাইজেশনের একসাথে কাজ করে, তখন কিন্তু জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায় যে আসলে লিডারশিপের বা একটা দেশের স্ট্যান্ডটা কোথায় টু প্রোটেক্ট দি রাইটস অফ ওমেন। তো এই জিনিসগুলো এখন অনেক বেশি মানুষজন অ্যাওয়্যার, আই উড সে, তখনকার চাইতে। আপু আপনি তো মাল্টিপল ইন্ডাস্ট্রিতে এইচআর পার্সোনাল হিসেবে অনেক দিন যাবত কাজ করছেন, সো আপনি হায়ারিং প্রসেসের ক্ষেত্রে বা পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে নারীদের কী ধরনের কমন চ্যালেঞ্জেস আপনি ফেস করতে দেখেন? যেরকম একটা জিনিস যেটা আমাদের কালচারে অনেক বেশি এভিডেন্ট, যে অনেক সময় মেয়েরা যখন বিয়ে হয়ে যায় বা যখন তারা মাদারহুডের দিকে আগায় তখন অনেক সময় তারা ক্যারিয়ার থেকে ব্যাক আউট করে বা এরকম অনেক ধরনের তারা চ্যালেঞ্জেস ফেস করে। সো আপনি অ্যাজ অ্যান এইচআর পার্সোনাল কী ধরনের আপনি কমন চ্যালেঞ্জেস মেয়েদেরকে ফেস করতে দেখেছেন? আসলে এই সময়টা হয় কি, আমরা মনে করি যে যখন একটা মেয়ের বিয়ে হলো তখন তো আসলে সে নিজের একটা ফ্যামিলি থেকে একটা নতুন ফ্যামিলিতে গেল, সো দ্য ফুল অ্যাডজাস্টমেন্ট থিংস ফলস অন হার। রাদার এটা কিন্তু সব পুরো দুটা ফ্যামিলিরই ব্যাপার। এটা তাও ঠিক আছে, মানুষ যে একা একা একটা নতুন জায়গায় যাচ্ছে, কাজ করছে, বাট ওয়েন আ বেবি অ্যারাইভস ওইটাও ধরে নেওয়া হয় যে পুরোটাই একটা মায়ের দায়িত্ব। তো এইগুলো মেন্টালিটি যখন থাকে তখন কিন্তু আসলে অফিস সেকেন্ডারি, কাজের জায়গাটা সেকেন্ডারি, প্রাইমারিলি ইটস ইউর ফ্যামিলি that needs to make her feel nothing has changed, or maybe a lot of things have changed but we are here. ওইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এরপরে যে জিনিসটা হয়, একটা বাচ্চার কিন্তু বলে না যে ইট টেক্স আ ভিলেজ টু রেইজ আ কিড। তো এইটার কারণে আসলে একটা বাচ্চা বড় করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়, মা হোক আর বাবা হোক। আর তারপরেও যদি আবার ওই মাটার মাথায় এই চিন্তাটা থাকে যে আফটার 6 months আই উইল হ্যাভ টু গো ব্যাক টু মাই ওয়ার্ক, এই জায়গাগুলোতে যদি আমি বলি, যেমন খুব বেসিক কিছু জিনিসে যদি আমরা চিন্তা করি তখনই কিন্তু জিনিসটা ইজিলি ম্যানেজ করা যায়। যেরকম কেন একটা অর্গানাইজেশনাল ভিউ পয়েন্ট থেকে একটা মানুষ যখন একটা ম্যাটারনিটি লিভে যাবে বা এরকম একটা অনেক লম্বা সময় থাকবে না, এই সময়টাকে আমরা চ্যালেঞ্জ মনে করছি, কারণ ওই সময়টাতে আমার মনে হচ্ছে ওর থেকে আমি যে কাজটা বা আউটপুটটা পাবো ওটা পাচ্ছি না। দেয়ার আর অল্টারনেটস টু ডিল উইথ দিস থিংস। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ওই সময়টাতে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করেন, টিমের মধ্যে কাজ ভাগ করে দেন, এবং ওয়েন শি কামস ব্যাক গিভ আর আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম। দেন এই জিনিসগুলো করলে তখন না আর ওই মেয়েটার অ্যাটলিস্ট কাজের জায়গাটা সর্টেড হলো। এখন অ্যাজ অ্যান অর্গানাইজেশন কেউ বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দিতে পারবে না। আর একটা কাজ যেটা করা যায়, চাইল্ড কেয়ার ফেসিলিটিস, যেগুলো এখন কিন্তু আমাদের ব্যাঙ্কগুলোতে বা আমাদের সরকারি অনেকগুলো অফিসে, ইভেন আমি যেখানে কাজ করছি এখানেও আছে। এবং এখানে যেটা একটা ভালো সুবিধা দেওয়া হয় যে কর্মজীবী মায়েরা তাদের বাচ্চার ন্যানি নিয়ে বা তার যে সাহায্যকারী থাকে তাকে নিয়েও আসতে পারে। সো বাচ্চাটা কিন্তু যার সাথে কমফোর্টেবল তার সাথেই থাকতে পারছে। এরকম অনেক ব্যাপার কিন্তু খুব ইজিলি ডুয়েবল, জাস্ট এই মাইন্ডসেটের জন্য। যেমন আমাদের অনেক রকম স্ট্যাবলিশমেন্ট আছে, আমরা হয়তো বলছি যে একটা প্লে জোন বানাবো বা একটা ক্যারাম, একটা এমপ্লয়ীদের জন্য একটা জায়গা, একটা স্কেপ রুম, থিংস লাইক দ্যাট। তো এইরকম যদি আমরা করতে পারি, বাজেটগুলো যদি থাকে, তাহলে কেন আমি একটা চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি করতে পারবো না? ঠিক আছে, সো এরকম এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাড্রেস করলেই কিন্তু আশাটা বা ট্রানজিশনটা অনেক স্মুথ হয়। মাদারহুড ইজ আ ভেরি ডিফিকাল্ট বাট রিওয়ার্ডিং জার্নি, কিন্তু এই সবাই একসাথে যদি হেল্প করি বা আমরা যদি চাই
যে আমাদের মারা কন্টিনিউ করবে কাজ এবং হ্যাপিলি প্রোডাক্টিভলি করবে, তখন এই অ্যাডজাস্টমেন্টগুলো করলেই আসলে সম্ভব। সো আপু, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু যদি শেয়ার করেন যে কিভাবে আসলে একজন নারী তার বাসার রেসপন্সিবিলিটি এবং জবের রেসপন্সিবিলিটি দুটোকে কিভাবে ব্যালেন্স করতে পারে, বা সেক্ষেত্রে তার বেস্ট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা একটু শুনতে ফানি লাগবে, বেস্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত চুজিং দ্য রাইট পার্টনার হু উইল হেল্প ইউ ইন ইউর প্রোগ্রেস, উইল নট বি আ ব্যারিয়ার টু ইট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো এটা যারা এখনও ইন দ্য ফেজ অফ চুজিং আ পার্টনার, আমি তাদেরকে বলবো যে বি ভেরি শিওর হু ইউ আর গোয়িং টু স্পেন্ড দ্য রেস্ট অফ ইউর লাইফ উইথ, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু কিছু জিনিস থাকবে ডিল ব্রেকার, কিছু কিছু জিনিস থাকবে ডিল মেকার। সো এই জায়গাগুলোতে খুব ক্লিয়ার থাকা যে আমার আসলে বাউন্ডারি কতটুকু। সব কিছু একসাথে পাবো না। যেই বছরে ম্যাটারনিটি লিভে যাব সেই বছর হয়তো আমি একটা অর্গানাইজেশনের একটা মানে একটা বিদেশের একটা কনফারেন্স আমি মিস করতে পারি, দ্যাট ইজ ওকে। আমার আরও চান্সেস আসবে, বিকজ মাদারহুড মেক্স ইউ স্ট্রঙ্গার। সো দিস ইজ কল্ড ব্যালেন্স। প্রত্যেকটা দিন ইউ ক্যানট সে আই অ্যাম আ 100% মাদার, আই অ্যাম আ 100% এমপ্লয়ি। এটা হয় না। এক এক দিনের এক এক রকম চ্যালেঞ্জ থাকে। কোনো দিন থাকবে যেরকম আমারও, যখন আমার অফিস দুইটা লোকেশনে, ঢাকাতে চিটাগংয়ে, আই হ্যাভ টু ট্রাভেল টু চিটাগং সামটাইমস। So that day I cannot be the 100% mother I need to be. I cannot come home and check the tiffins of my kids, right, for the next day. That is okay. Right, so এই জিনিসগুলো, এবং তখন আপনার পার্টনার যদি থাকে, he can help you out. And of course when you have a supporting family, that matters a lot. তো এবং বাচ্চারাও আমি দেখছি যে ওরা, মানে আমাদের প্রথমে যে ভয়টা থাকে কি, আমি ডিপ্রাইভ করছি, আমার বাচ্চারা ঠিকভাবে বড় হচ্ছে কিনা, হ্যাঁ, দ্য গিল্ট দ্যাট ইটস ইউ আপ। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আরও বেশি, আমি যেটা দেখি, আমার নিজের আই হ্যাভ 2 kids আলহামদুলিল্লাহ। সো ওরা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট, আমি যেটা দেখি। মানে আমি হয়তো এইভাবে ওদেরকে বলি নাই, বা আমি কখনো এক্সপেক্টও করি না দে উইল বি লাইক দিস, বাট দে হ্যাভ বিকাম লাইক দ্যাট, বিকজ ওদের 24/7 কোনো সাপোর্ট নাই ফ্রম দেয়ার মাদার, বিকজ সবচেয়ে ভরসার জায়গাটা তো মা। তো ওরা কিন্তু এটা পায় না, ওদের কিন্তু অনেক জিনিস নিজে ডিল করতে হয়। ওরা হয়তো একটা সার্টেন টাইমের পরে আমাকে পাচ্ছে, বা ওয়ার্কিং মাদারকে পাচ্ছে। সো ওই জন্য ওরা নিজেরা অনেক কিছু শিখে যায় ফর লাইফ। তো আমি বলবো যে তুমি যে ব্যালেন্সের কথাটা বললা, ব্যালেন্সটা আমার প্রত্যেক দিন হবে না, এটা আমার মানতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোনো দিন আমার অফিসে আমাকে বেশি লাগবে, কোনো দিন আমাকে বাসায় আমাকে বেশি লাগবে। এটাই ব্যালেন্সিং আই উড সে। কারণ এই ব্যালেন্স 2-2-4 এভাবে আসলে পসিবল না, মানে কখনোই হয় না। কর্পোরেটে বা ওভারঅল মানে ওয়ার্ক প্লেসে গ্লাস সিলিং এর কথা আমরা অনেক সময় শুনি। সো এটা কি আসলে এক্সিস্ট করে? গ্লাস সিলিং তো আসলে এক্সিস্ট করে না, আমরা করাই, তাই না? এই জন্য তো এটার নাম গ্লাস সিলিং। কারণ যে সিলিংয়ের কথা বলি, সিলিংটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো থাকে জেনারেলি, মোর অর লেস। তো গ্লাস সিলিং বলে তো কিছু নাই। গ্লাস সিলিংটা কখন আসছে, এটা অনেক আগে কোনো একটা আমার মনে হয় যে উইমেন অ্যাক্টিভিস্ট, উনি এটা ইউজ করছিলেন, আই এম সরি ফরগট হার নেম। তো যে কনসেপ্টটা আসছিল যে সোসাইটি কিছু ব্যারিয়ার দিয়ে দেয় যেটাতে আমাদের মনে হয় আমি করতে পারবো না। হ্যাঁ, যেরকম রাত্রেবেলা আমি হয়তো এই রোডের সামনে দিয়ে হাঁটতে পারবো না, হ্যাঁ, বা আমি কিন্তু হেঁটে দেখি নাই যে আমি পারবো কি পারবো না। সো এই জিনিসটা গ্লাস সিলিং বলি, এবং গ্লাস সিলিংটা খুবই হার্মফুল ইন টার্মস অফ, কারণ এই জিনিসটা আপনার ব্যারিয়ারটা তখন ক্রিয়েট করে যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন, মাইন্ডসেটটাকে ওইভাবে ডাইভার্ট করে দেয়। এবং মানুষ একটা যদি মনে কোনো একটা জিনিস ভাবে যে আমি পারবো না, তখন আর কখনোই পারে না। তো এই কারণে গ্লাস সিলিংটা খুব, আমার কাছে খুব মনে হয় যে একটা ভয়ঙ্কর সিনড্রোম। এটা আমি আসলে শুধু ওমেনকে বলবো না, এটা মেন ওমেন এভরিওয়ান। আপনার যদি বাসায়ও কিছু, হ্যাঁ, সোসাইটি আমাদেরকে, তুমি যদি বাসায়ও কিছু এক্সাম্পল দেখো, যেমন কোনো একটা বাচ্চার ক্ষেত্রে আমরা হয়তো বলছি ও এটা করতে পারবে না, ওই বাচ্চাটা কিন্তু ওই মাইন্ডসেটটা নিয়ে বড় হয় যে না আমি এটা করতে পারবো না। আর যে বাচ্চাগুলোকে আমি এনকারেজ করি তারা কিন্তু অনেক কিছু করে ফেলে। হ্যাঁ, তো গ্লাস সিলিংয়ের ব্যাপারটা আসলে এক্সিস্ট করে তখনই যখন আমরা বিশ্বাস করা শুরু করি, তখন এই জিনিসটা অনেক বেশি কী বলবো এমবেডেড হয়। আর আমরা যদি ওয়ান্স উই নো যে না গ্লাস সিলিং, ইটস এ গ্লাস সিলিং, লেট ইট বি, লেট মি ট্রাই, তখন এই জিনিসটা আর থাকে না। যেমন আমাদের দেশে তো আসলে আর ব্রেকিং ব্যারিয়ার্স আর অনেক এক্সাম্পল, অনেক যেরকম আমি এই এক্সাম্পলটা প্রায় দিই, ভেরি রিসেন্ট এক্সাম্পল, আমাদের মেট্রো রেলের ড্রাইভার একজন নারী, প্রথম যিনি ছিলেন। এরপর কোথায় নাই। প্লাস আমরা রিসেন্ট যেই একটা
এটা আমি জানি না কতটুকু এখনকার জিওপলিটিক্যাল কনটেক্সটে অ্যাপ্লিকেবল, বাট তারপর আমি এক্সাম্পলটা নিতে চাই। আমরা যে মাত্র দেখলাম যে ইন্ডিয়ার একটা অপারেশন কন্ডাক্ট করলো পাকিস্তানে, এখানে প্রজেক্ট ডিরেক্টর দুইজনই মহিলা। সো এখন আসলে আমি আর জানি না যে মেয়েদেরকে আর কি মানে নিজেদের বোঝানোর জন্য আর কি কি এক্সাম্পল লাগবে, কারণ আর হ্যাঁ, বিকজ আমার মনে হয় না যে আর কতগুলো এক্সাম্পল দরকার আছে, কারণ আমরা এখন তো পৃথিবীর তো জয় করছি। এই যে সুনিতা উইলিয়ামস, আমাদের যে রিসেন্ট এক্সাম্পল ফ্রম নাসা, তো এতগুলো এক্সাম্পল থাকার পরেও, এবং আমাদের কিন্তু অনেক পুরানো দিনেরও যদি আমরা কথা বলি, বেগম রেখা থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত, আমার মনে হয় না যে মানে মেয়েদের আর এই গ্লাস সিলিং নিয়ে ওয়ারিড হওয়া দরকার আছে। একটু নিজেকে বলা যেটা ঠিক আছে, দেখি না করে কি হয়। অ্যামেজিং আপু। সো ওয়ার্ক প্লেসে আমরা ইনক্লুশনের কথা যেহেতু বলছি, সো ট্রু ইনক্লুসিভিটি যদি আমরা ওয়ার্ক প্লেসে ইনশিওর করতে চাই, সেক্ষেত্রে শুধু নাম্বার সেন্ট্রিক না হয়ে আর কি কি আসলে আমরা করতে পারি যাতে একটা ওয়ার্ক প্লেস অ্যাকচুয়াল মানে ট্রু ইনক্লুসিভিটিটাকে এস্টাবলিশ করতে পারে? তোমাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব প্রশ্নটা করার জন্য। তুমি যখন বললা যে নাম্বারটা নিয়ে কথা না বলে, কারণ আমরা কিন্তু সবসময় যখন ফার্স্ট একটা অর্গানাইজেশনে কোনো এইচআরের সাথে বা সিইওর সাথে কথা বলা হয়, তাদের প্রথম কথাটা থাকে আমার তো 50% লিডারশিপ ওমেন, আমার 30% ওমেন ওয়ার্কার্স, হ্যাঁ, অ্যান্ড এভরিথিং। এবং গার্মেন্টসে আমরা যদি দেখি ওখানে কিন্তু আসলেও মেয়েদের সংখ্যাটাই বেশি। কিন্তু আমার কথা হচ্ছে যে সংখ্যা আসলে সব কিছু ডিসাইড করে না, নাম্বার ওয়ান। এবং সংখ্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা উল্টা একটা প্লে করে। যেমন যেমন আমাদের মনে হয় যে ঠিক আছে এখানে আমি চাচ্ছি 50% ওয়েমেন থাকবে, তার মানে হোয়াট এভার দ্য কোয়ালিটি ইজ আ ওমেন উইল বি হায়ার্ড। তখন হয় কি এটা কিন্তু রিভার্স হয়ে যায় ব্যাপারটা। এই যে এফোর্ট অ্যান্ড এভরিথিং, দিস গেটস ভেরি রিভার্সড। এটার জন্য দুইটা জিনিস। একটা জিনিস দরকার হলো যে ওমেনের নিজে বোঝা যে আমি কোনো স্পেশাল না, আমার হিউম্যান। এবং অর্গানাইজেশনেরও এটাই বিলিভ করা যে শি নিডস সাম স্পেশাল কেয়ার ইন সাম স্পেশাল টাইমস, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট শি ইজ সামওয়ান হু নিডস টু বি ট্রিটেড ডিফারেন্টলি। এই দুইটা জিনিসই যদি থাকে তখনই ইনক্লুসিভিটি হয়, এবং ইটস আ মাইন্ডসেট। এবং এটা যে শুধু একটা ওয়ামেনেরই ইনক্লুসিভিটি না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। তো একটা অর্গানাইজেশন যারা খুব ইউজ টু একটা সার্টেন ইনস্টিটিউট থেকে লোকজন নেওয়াতে, সেখানে আরেকটা বাইরে থেকে একটা ছেলে আসুক বা মেয়ে আসুক, তখনও কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, সেটাও কিন্তু ইনক্লুশন না। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। আমরা যেহেতু ওয়েমেনকে বেশি এখানে প্রাধান্য দিচ্ছি, বাট এটার আসলে ওভারঅল অ্যাসপেক্টটাই এরকম যে ইনক্লুসিভ মানে এটা ইনক্লুসিভ ফর অল। থ্যাংক ইউ আপু। সো আমরা তো জানি যে যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে, আপনি তো অনেক অর্গানাইজেশনসে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে, এবং দে হ্যাভ ওয়েল স্ট্যাবলিশড এইচআর পলিসি এবং সব কিছু এনশিওর করে। বাট আমাদের দেশে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসেরই সংখ্যা কিন্তু বেশি, অ্যান্ড দে আর দ্য লার্জেস্ট এমপ্লয়ার্স আমাদের কান্ট্রিতে। সো এবং ওখানে অনেক মহিলারাও কাজ করছেন এবং অনেক ফ্যাক্টরিতেও মহিলারা কাজ করে। সো সেক্ষেত্রে এই টাইপের অর্গানাইজেশনসগুলো তাদের ওয়ার্ক প্লেসটাকে ফিমেল ফ্রেন্ডলি করার জন্য কী ধরনের পলিসিস স্ট্যাবলিশ করতে পারে তাদের অর্গানাইজেশনে? এটা পুরোটাই একটা নিড বেসিস। যেরকম দিস ক্যান স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক, দে হ্যাভিং আ সেপারেট টয়লেট। অনেক জায়গায় দেখা যায় যে একটা মেয়ের জন্য ওরা অনেক সময় পানি না খেয়ে থাকে যেন বাথরুমে যেতে না হয়। কি অমানবিক একটা ব্যাপার না? অনেক দূরে গিয়ে, যেটা তুমি বললে যে অনেক দূরে যে আমার বাথরুমে যেতে। এবং এটা কিন্তু আমি অনেক স্ট্যাবলিশ অর্গানাইজেশনও দেখছি যারা সেলসে কাজ করে, তাদের কিন্তু এরকম কোনো সেট আপ থাকে না, যেহেতু দে হ্যাভ টু রোম অ্যারাউন্ড দি মার্কেট। সো বেসিক্যালি ফার্স্টে এনশিওর করা মানুষের বেসিক হাইজিনগুলো, বেসিক যে হাইজিন ফ্যাক্টরগুলো, এই জিনিসগুলো টু বিগিন উইথ। এরপরে আসে যে আমার যেটা একটু আগে যেটা আমরা বলছিলাম, যে একটা পলিসি বা একটা মাইন্ডসেট যে না, শি ডাজন্ট নিড টু বি ট্রিটেড ডিফারেন্টলি, ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুইটি, এই জিনিসগুলো যখন আস্তে 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 আসে তখন কিন্তু এটা ঠিক হয়ে যায়। এবং আমার কিন্তু আমরা একতরফা যেটা করি, আমরা ভাবি যে আমার পুরুষ সহকর্মীটাই দায়ী আমার আজকের এই ডিসক্রিমিনেশনের জন্য। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু খুবই ফর্চুনেট, বা আমি আবারও বলবো যে আমি খুবই লাকি একটা মানুষ। আমি আমার মেল কাউন্টারপার্টদের থেকে, মেল কলিগসদের থেকে কিন্তু প্রচুর সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ইউড নো। এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র একটা পুরুষের মানসিকতার পরিবর্তন, এটা আমি একবারও বলছি না। এটা হচ্ছে ওভারঅল একটা আমাদের মাইন্ডসেট দরকার, যে আসলে আমরা সবাই এখানে কাজ করতে আসছি, আমরা সবাই ইকুয়াল, এবং উই নিড টু বি রেসপেক্টফুল টুয়ার্ডস ইচ আদার। এবং যদি এটা না হয় তখন উই নিড টু স্পিক আপ। আমার মনে হয় 3-4টা বেসিক জিনিস থাকলে, এবং এটা পলিসি এমবেড করে হয়তো তুমি একটা জায়গায় একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে পারলা, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না এমবেডেড হবে ইন দি মাইন্ডসেট অফ দ্য পিপল, ততক্ষণ পর্যন্ত আসলে কিছু হয় না। ওইটার জন্য দরকার অ্যাওয়ারনেস, কনভারসেশনস, সেন্সিটাইজেশন অ্যান্ড অল দিস থিংস। এবং এটার জন্য আমার মনে হয় যে
টু বিগিন উইথ কনভারসেশন কমিউনিকেশনের কোনো বিকল্প নাই, হ্যাঁ, যে আমার সমস্যা এগুলো। আমরা কিন্তু অনেক সময় মেয়েরাও অনেক কিছু বলি না। আমরা কি করি, আমরা যখন একটা কিছু সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে এই চাকরিটা বাদে আরেকটা চাকরিতে যাই, সমস্যা কিন্তু রয়েই যায়, তো লাভের লাভ কিছু হচ্ছে না। সেই কারণে যখন একটা কিছু ফেস করছি, লেটস বি ভেরি ওপেন অ্যাবাউট ইট, লেটস স্পিক আপ। এই যে আপু আপনি এই যে মাত্র বললেন যে আমরা অনেক সময় মেয়েরা নিজেরাই অনেক কিছুতে স্পিক আপ করি না, এটাই আমার নেক্সট প্রশ্নটাই ছিল যে আপনি নারীদের জন্য স্পেসিফিক্যালি কি আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যে তারা নিজেদের জায়গা থেকে কি করতে পারে সো দ্যাট তাদের রাইটসগুলোকে বুঝে নিতে পারে। কারণ অনেক সময় মেয়েরা হয়তো বা শাই ফিল করে বা ল্যাক অফ কনফিডেন্সের কারণে, বা হয়তো বা ফ্যামিলি থেকে তারা সেই সাপোর্ট বা ওই সেলফ কনফিডেন্সটা বিল্ডই করতে পারেনি, অনেক কারণে হতে পারে। সো দেখা যায় যে লট অফ দ্য টাইমস মেয়েরা নিজেরাই স্পিক আপ করে না নিজের রাইটসের জন্য। সো সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি যদি কোনো মেসেজ? এটা আমি একটু অন্যভাবে উত্তর দিব, যদি আমাকে অ্যালাউ করো। সেটা হলো যে আমাদের কিন্তু, আমরা বাংলাদেশিরা কালচার ওয়াইজে কিন্তু আমরা খুব ব্লেম গেমে বিশ্বাসী, সেটা আমরা যেই হই, হ্যাঁ, আমরা পলিটিক্যাল পার্টিদের দিকে দেখি, আমরা নিজেদের দিকে দেখি, বাসায় দেখি। যেমন আমাদের, তুমি যদি একটা দেশের কবিতা গান এগুলো কিন্তু প্রেজেন্ট করে যে তাদের চরিত্রটা ওভারঅল জাতিগত। যেমন আমাদের একটা খুব পপুলার গান আছে যে আমি ওয়ার্ড হয়তো এক্স্যাক্টলি আসবে না, যে সোনার মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ইউ সি দ্য প্যাসিভনেস ইন দিস, ইউ আর আস্কিং ফর সামওয়ান যে মাটিটা আমাকে মাখায় দাও, কেন? কান্ট ইউ ডু ইট? লাইক অ্যাক্টিভনেসের অভাব, হ্যাঁ, এটা আমরা জাতিগতভাবেই আমরা তাই আমরা খুব এটা বলতে পছন্দ করি, ওইটার জন্য এটা হয় নাই, হ্যাঁ। যেমন আমি নিজের এক্সাম্পল দিব। যখন আমাদের যেটা হয় যে আমাদের কিন্তু যখন আমরা সিঙ্গেল লাইফ থেকে একটা মানে ম্যারিড লাইফে যাই, তখন অনেক দাওয়াত এবং অনেক সোশ্যালাইজেশন হয়, হ্যাঁ, তখন আমাদের ওয়েট গেইন হয়। আমরা তখন কি বলি যে আমরা অনেক দাওয়াত খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, বাট খেয়েছি কেন? খেয়েছি তো আমি। সো এই যে এই প্যাসিভনেসটার কারণে যে এটা যে আমরা স্পিক আপ করি না, কারণ আমরা যখন বলে না যে যখন আর কাউকে ব্লেম দেওয়ার থাকে না, দেন আ ওয়ান্ডার হ্যাপেন্স। ওয়ান্ডারটা কি? আই ফিল এম্পাওয়ার্ড। এখন কথাটা হার্শ হয়ে গেছে একটু, সবসময় হয়তো সবাই একরকম ভাবে চিন্তা করে না, কিন্তু আমরা এটা বিশ্বাসই করি না যে আই ক্যান চেঞ্জ, হ্যাঁ। কিন্তু আমরা যদি চেঞ্জ করতে না পারি, ওই প্যাসিভনেসের থেকে যাই, তো সারাটা জীবনই এটা হবে। প্রথমে হয়তো শিখতে একটু সময় লাগে, একটু ধাক্কা খেতে খেতে আমরা শিখি, বাট একটা সময় গিয়ে এটা অবশ্যই বলতে হবে, বলা উচিত। কারণ আমরা যেটা বলি না যে আমি তখন কেন এই প্রশ্নটা করলাম না, হ্যাঁ, আই থট ইট ওয়াজ আ স্টুপিড কোয়েশ্চেন। দ্য স্টুপিড কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ নেভার আস্কড, কারণ আপনার তো এটা জিজ্ঞেস করাই হয় নাই। সো এইটার কারণে আমার মনে হয় যে এই সব কিছু ঝেড়ে ফেলে যে বলে ফেললেই রেসপেক্টফুলি, অবশ্যই বলছি না যে সব জায়গায় গিয়ে একটা অ্যাগ্রেশন করতে হবে, যুদ্ধ বাঁধাতে হবে, নট দ্যাট, বাট নিজের জিনিসগুলো নিজে বলতে পারাটাই কিন্তু আসলে আমরা লেখাপড়া শিখেছি, আমরা একটা জায়গায় আসছি, আমরা কেন বলতে পারবো না? সো আমার সাজেশন একটাই থাকবে যে এটার বলার না বলার ইম্প্যাক্ট একটু অ্যানালাইসিস করে তারপরে দেখি যে সবসময় বলাটাই কিন্তু ভালো, বলাটাই দরকার, বললেই বলে ফেলা হয়ে গেল, কারণ এরপরে আর কি হবে? আর নাহলে সারাটা জীবন আফসোসটা থেকে যায় আই ডিড নট। আজকে আমি হয়তো তোমাকে অনেক বড় করে বলছি যে এগুলা দরকার, আমাদের প্যাসিভনেস ইত্যাদি, আমি অনেক সময় ছিল যে আই ডিড নট, আই ডিড, মানে আমি এরকম করছি যে ঠিক আছে বাদ দিই, দরকার নাই, ভাল লাগছে না, হ্যাঁ, হয়তো একা একা কান্নাকাটি করছি, কিন্তু অ্যাট এ টাইম আই ফাউন্ড আউট যে দিস ইজ নট আ ওয়ে। মানে সবসময় এই বলাটাই হচ্ছে আসলে রিয়েল স্মার্টনেস, আই উড সে। দীর্ঘ সময় যাবৎ কর্পোরেটে একজন প্রফেশনাল লিডার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন, সো নিশ্চয়ই এই টাইমে আপনাকেও কোনো না কোনো লিডার হয়তো বা ইন্সপায়ার করেছে। সো এমন কোনো ফিমেল লিডার যাকে আপনি লুক আপ টু করেন, যার কথা আপনি মেনশন করতে চান? আমি আমার সব লিডারদের কথা মনে করতে চাই, মেল ফিমেল যারাই ছিলেন, এবং অল গুড অ্যান্ড নট সো গুড লিডার্স, বিকজ বোথ সেগমেন্ট টট মি সামথিং। আমার যদি পার্টিকুলারলি কাউকে বলতে হয়, বাংলাদেশের একজন লিডার এক্সাম্পল নিতে চাই, উনি হয়তো আমাকে চেনেনও না, বাট আমি ওনার কথা মেনশন করতে চাই। উনি বার্জারের এমডি এন্ড সিইও, অনেক দিন যাবৎ, রূপালী চৌধুরী। তো ওনাকে আমার খুব ডাউন টু আর্থ মনে হয় ওনার সাথে যখন কথা হয়। আবার ওনাকে আমার মানে ওনার যে টাইম পাংচুয়ালিটি বা ডিসিপ্লিন, এই জিনিসটা আমাকে আমেজ করে। ওনার সাথে আমার যে 2-3টা জায়গায় দেখা হয়েছে, অনলাইন অ্যান্ড অফলাইন, সবসময় শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু জয়েন। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে বিইং সাচ আ বিজি ওয়ান, এবং এত সিনিয়র একজন মানুষ, এখন পর্যন্ত উনি যেভাবে জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছেন, দ্যাট ইজ সামথিং টু লার্ন ফ্রম দ্য ডিসিপ্লিন অ্যান্ড দি হাম্বলনেস অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স। সো ওটা আমি মেনশন করতে চাই। আপু, আমাদের একটা সেগমেন্ট আছে যেটার নাম হচ্ছে উদ্দীপ্ত।
সো এখানে আসলে আমরা জানতে চাই যে আপনার জীবনের পথ চলায় এমন কি কোনো মুহূর্ত এসেছিল যেখানে কোনো স্টেরিওটাইপ আপনি ফেস করেছেন বা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ ফেস করেছেন যেটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছিল এবং আপনার মনে হয়েছে যে না আমি এইটাকে ওভারকাম করবই এবং আমি এখান থেকে বের হয়ে আসব? আসলে আমি সবসময় একটা কথায় খুব বিশ্বাস করি, সেটা হলো হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। তো এরকম সময় তো আমাদের সবার জীবনেই থাকে, মেয়েদের জীবনে একটু বেশিই থাকে। তো আমি একটা মুহূর্ত বলবো যে খুব কষ্ট পেয়েছিলাম একটা সময় যখন আমি আমার রাজুকে পড়ি। তো তখন মোটামুটি আমাদের যারা রাজুকে স্টুডেন্ট তারা জানবে, কলেজ প্রিফেক্ট খুব একটা বড় ব্যাপার, হ্যাঁ ওই সময়। তো আমি 2003 এইচএসসি ব্যাচ ওখানে। তো আমাদের আগে একজন মাত্র ফিমেল কলেজ প্রিফেক্ট ছিল, মিমি আপু আমরা মানে আমি ওনাকে দেখিনি কখনো, ওনার নাম অনেক শুনতাম। তো আমি না শুনে আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম যে আই উইল বি দ্য নেক্সট ওয়ান, হ্যাঁ। তো আমাদের তখনকার স্যার ছিলেন নূর নবী স্যার। তো উনিও খুব ইন্সপায়ার্ড ছিলেন এবং 11th ফাইনালে যেটা হয় ওই সময় 11th গ্রেডের ওই সময় মোটামুটি মানে আই ওয়াজ ডিসাইডেড যে আই উইল বি দ্য নেক্সট ওয়ান। Finally, I saw that just because of being a woman, I was not selected as the college captain per se. But I was given a good role. I was a culture prefect and all. But since আমার ওখানে তো কন্ট্রোল নাই, তো আমার কষ্ট পাওয়া ছাড়া কিছু করার ছিল না। বাট ওয়েন আই বিকাম আ কালচারাল প্রিফেক্ট, আমি ওই রোলটা খুব একদম ডেডিকেশন নিয়ে সব কিছু করার চেষ্টা করেছি। এবং পরে আমার ফ্রেন্ডসরা বা যে তখন কলেজ ক্যাপ্টেন হয়েছিল সে আমাকে পরে এসে বলেছিল যে তুই হলে মনে হয় বেটার হতো। হি ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড স্টিল। তো আমার মনে হয় যে লাইফে সবগুলো স্টেরিওটাইপ ব্রেক করে এক জীবনে ওই জায়গাটাতে অ্যাচিভ করা সম্ভব নাও হতে পারে, বাট নিজের ক্যাপাসিটিতে যতটুকু ফাইট করা সম্ভব অতটুকু করে যা পাওয়া যায় ওইটার বেস্ট ইউটিলাইজেশন করা ইজ সামথিং দ্যাট আই উড সে ফর দিস সেগমেন্ট। আমাদের এই সেগমেন্টে আমরা আসলে আমাদের দর্শকদের জন্য কিছু কোয়েশ্চেন্স রেখেছি যেগুলো সাধারণত ইন্টারভিউতে যখন একজন ক্যান্ডিডেট যায় নানান রকমের কিছু মিথস এক্সিস্ট করে আমাদের আশেপাশে। সো সেই মিথসগুলোকে বাস্ট করার জন্য কিছু কোয়েশ্চেন্স রেখেছি। সো প্রথমেই যেটা সব থেকে কমনলি আমরা দেখি সেটা হচ্ছে যে হোয়াট আর ইউ উইকনেসেস, বা আপনার কোনো যদি দুর্বলতা থাকে। এই কোয়েশ্চেনটা কম বেশি সব ইন্টারভিউতেই করা হয় এবং এটার আসলে এই কোয়েশ্চেনটাকে প্রপারলি অ্যান্সার কিভাবে করা উচিত? থ্যাংক ইউ সাদিয়া। আমি এই জিনিসটা মানে আমি খুব নিজেও ফিল করি, হ্যাঁ, কারণ এটা মোস্ট কমন কোয়েশ্চেন একটা এন্ট্রি লেভেল ইন্টারভিউ থেকে একদম সিনিয়র ইন্টারভিউ পর্যন্ত এটা জিজ্ঞেস করা হয়। এবং আমরা ভাবি, আমরা বলতে আমি এখানে ক্যান্ডিডেট বোঝাচ্ছি, আমরা ভাবি যে এখানে এমন কিছু বলা যাবে না যেটা পরে আমার এগেনস্টে যেতে পারে। কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছে উনিও মানুষ এবং উনিও জানে যে মানুষের উইকনেস থাকেই। আর এখন এটা একটু রিফ্রেশ করে আমরা কিন্তু বলি এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট, যে যেখানে আমার আরও কাজ করার অবকাশ আছে। এখানে আমার মনে হয় যে অথেন্টিক হওয়াটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, রাদার দেন যেরকম এটা সবচেয়ে দুটো খুব কমন অ্যান্সার থাকে। একটা থাকে যে আমি পারফেকশনিস্ট, আমি আর কারো কাছে কাজ দিতে পারি না, হ্যাঁ, আমি নিজে নিজে সব করতে চাই, এই জন্য আমি টাইম ম্যানেজ করে উঠতে পারি না শেষে গিয়ে। আরেকটা থাকে যে আমি আসলে ওয়ার্কোহলিক, হ্যাঁ, যে দুটো জিনিসই কিন্তু হাইলি পজিটিভ আই উড সে ইফ ইউজড প্রপারলি। সো এটা আমরা যারা ইন্টারভিউ নিচ্ছি আমরা কিন্তু বুঝে যাই টেবিলের এপাশ থেকে যে এই জিনিস দুটো নিজেকে আরও গ্লোরিফাই করার জন্য বলা হচ্ছে, এটা একদম দরকার নেই। রাদার কোনো মানুষ যখন তার আসল উইকনেসটা বলছে, হ্যাঁ, এবং ওই জিনিসটা তার শো করছে সে অ্যাওয়্যার, আমি জানি আমার উইকনেস কী, এবং অ্যাওয়ারনেস হচ্ছে আমার একটা কারেকশনের ফার্স্ট স্টেপ, তাই না? আর আরেকটা জিনিস হলো যে একটা মানুষের স্ট্রেংথও থাকবে উইকনেসও থাকবে। আমার উইকনেস কখনোই আমার স্ট্রেংথ হবে না, নিউট্রালে আসবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি ধরেন আমি অ্যাজ এ পার্সন আই এম নট ভেরি ডিসিপ্লিন, ফর এক্সাম্পল আমি সকালে উঠতে পারি না। সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কোনোদিনও আমি একেবারে মর্নিং বার্ড হয়ে যাব না, একদম মর্নিং পার্সন হয়ে যাব না যে আমি একেবারে 5টায় উঠতে পারবো তা না। কিন্তু এখন 8টায় উঠলে আমি হয়তো 7টা, কোনো সময় গিয়ে 6:30 এই পর্যন্ত যেতে পারবো, যেটা আমার উইকনেসটাকে নিউট্রাল করবে। আমি খুব একদম একটা বেসিক এক্সাম্পল দিয়ে বললাম। সো স্ট্রেংথটাকে স্ট্রেংথেন করেন, যে স্ট্রেংথ যার যেটা স্ট্রেংথ আছে ওইটাতে আমরা একটু মনোনিবেশ করি, ওইটাতে মনোযোগ দিই, কারণ ওইটার অনেক দূর নিয়ে যাবে, কারণ ওইটা অলরেডি আই এম গুড অ্যাট ইট। আর উইকনেসটাকে এমন একটা পর্যায়ে আনা যেটা নিউট্রালাইজ করে, এবং বি ভেরি শিওর অফ ইট। আমার আরেকটা জিনিস মনে হয় এই অ্যান্সারটা না দেওয়ার একটা কারণ হতে পারে আমরা ইনাফ নিজেকে জানি না যে আসলে আমার উইকনেস এটা কিনা, সেলফ রিফ্লেকশন বা সেলফ অ্যাওয়ারনেসের অভাব।
হ্যাঁ, যেমন এবং মনে করি এটা বললে কি হবে, এটা বললে কিছুই হবে না। এটা বললে যদি এরকম যদি কোনো মানুষ থাকে যে আপনার এইটার জন্য পার্টিকুলার কিছুর জন্য আপনাকে রিজেক্ট করছে, তখন ঠিক আছে, দেয়ার ইজ অ্যানাদার ডোর ফর ইউ, ওখানেই যেতে হবে এমন কোনো কথা নাই, তাই না? আর যে আপনার উইকনেসটাকে বুঝে আপনার অ্যাওয়ারনেসটাকে রেসপেক্ট করবে, দ্যাট ইজ সামওয়্যার ইউ ওয়ান্ট টু গো। রাইট। এটাই বলবো। আরেকটা খুবই কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এইটা নিয়েও ক্যান্ডিডেটসরা অনেক স্ট্রাগল করে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারে আসলে নিজের কতটুকু ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা উচিত একটা ইন্টারভিউতে? আচ্ছা, এটার যেটা হয় যে আমরা কিন্তু মানে আমি তো মোটামুটি এখন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 16-17 ইয়ার্স। তো প্রথমে আমরা যেই দেখতাম অ্যান্সারগুলো একদম প্রথমে বা মাঝখানে বলো, প্রথম থেকে তো আর এরকম ইন্টারভিউতে বসা হতো না, তখন তো মোটামুটি আমিও ছোট। তো সেইখানে যেটা দেখতাম যে মানুষজন কিন্তু ওই সময়টাতে নিজের গ্রাম, থানা, মহল্লা সব বলা শুরু করতেন। হ্যাঁ, আবার এখন যখন দেখি তারা একেবারেই শুরু করেন মানে ইন্সপিরেশনাল স্পিচ দিয়ে, মানে একেবারেই মানে আই অ্যাম সামথিং বা কোনো একটা কোটিং। আমার মনে হয় যে বি ভেরি অথেন্টিক ইন হোয়াট ইউ আর স্পিকিং, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস মানুষ জানতে চায়, যদিও সব সিভিতে থাকে। হ্যাঁ, সব সিভিতে থাকে, তারপরেও আপনার মুখ থেকে শোনা, সিভির থেকে শোনা ইজ ডিফারেন্ট। সেই ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের বলতে হবে যে নিজের একটা বেসিক ইন্ট্রোডাকশন, যে ঠিক আছে আমি আমার নামটা, কোত্থেকে এসেছি, কোথায় লেখাপড়া করেছি, এবং আমি আমার লাইফের 2-4টা অ্যাচিভমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই, এভাবে হাইয়েস্ট 3 থেকে 4 লাইনের মধ্যে বলার পরে লুকিং অ্যাট দ্য ইন্টারভিউয়ার অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইফ দে হ্যাভ মোর কোয়েশ্চেন্স। হ্যাঁ, আর ওটা তাকিয়ে যদি আমরা না বুঝি, অনেক সময় অবভিয়াসলি আই কন্ট্যাক্টে সব বোঝা নাও যেতে পারে, বেটার টু আস্ক যে স্যার অর ম্যাম দিস ইজ হোয়াট ইট ইজ, আপনার কি আরও কিছু জানতে চান নাকি আমার ব্যাপারে, ভেরি ক্রিস্প অ্যান্সার। তাহলে আপনি ওনারা অনেক সময় দেখবেন যে এত বলা শুরু করেছে এক একজন যে আপনার ইন্টারভিউয়ার কিন্তু লুজেস দ্য ইন্টারেস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 3-4টা কথা বলার পরে, একদম বেসিক ইনফরমেশন দেওয়ার পরে, বা কোনো কিছু যদি থাকে ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট ইন দি ক্রাউড, মেনশন দ্যাট। হ্যাঁ, কোনো অ্যাচিভমেন্টস হতে পারে, কোনো সার্টিফিকেশন হতে পারে, আপনার কোনো একটা, আপনার যেটা মনে হয় যে আপনার সেলফ অ্যাওয়ারনেস থেকে যেটা আসে যে আমার মনে হয় এই জিনিসটা আমার এই রোলটাতে অনেক বেশি ইম্প্যাক্ট করবে, সো আমি এটা বলে ফেলি। হ্যাঁ, যেমন একটা জায়গায় হয়তো আমার লাগবে যে আমার কোনো একটা বিদেশি ভাষা জানা প্রয়োজন, আপনি ওটা বললেন যে আই এম আ ফ্লুয়েন্ট স্পিকার অফ দ্যাট। হ্যাঁ, এরপরে আপনি একটু জাস্ট পজ দিয়ে আবার জিজ্ঞেস করলেন যে আসলে এখন কি আবার কোনো নতুন কোয়েশ্চেন্স এগুলো আছে কিনা। মানে অনেক সময় যেটা হয় যে যারা ফ্রেশার একদম মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, তারা অনেক সময় মনে করতে পারে যে আমার তো অ্যাচিভমেন্ট উল্লেখ করার মতন কিছু তেমন নেই, সো সেক্ষেত্রে আমি আসলে কি বলবো বা কতটুকু বলবো। সো এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করা উচিত? এই সবগুলোকে অ্যাড্রেস করা উচিত কীভাবে, একটা প্রশ্নকে আমরা যদি একটা ছোট্ট একটা এক্সারসাইজে ভাগ করে নিই, সিচুয়েশন, বিহেভিয়ার, ইম্প্যাক্ট। আচ্ছা, হ্যাঁ, যেমন একটা সিচুয়েশন হয়েছিল, আমার এই বিহেভিয়ারটার জন্য আই গট দিস ইম্প্যাক্ট। এটার কিন্তু একটা SBI বা স্টারও বলা হয়, এটা অনেক জায়গায় একটা ইন্টারভিউ মডেলই আছে। সো আমরা অ্যান্সারেও যদি এটা বলতে চাই বা এটা মাথায় রেখে বলি, তখন কিন্তু আপনার ওই অ্যাচিভমেন্ট শুধু প্রফেশনাল হতে হবে, পার্সোনাল হতে হবে, নট দ্যাট, ইট ক্যান বি এনিথিং। আর যারা ফ্রেশার্স তাদের তো অনেক এক্সাম্পল আছে, ক্লাব অ্যাক্টিভিটিস, এখন তো ইউনিভার্সিটিগুলো অনেক অ্যাক্টিভ, কেস কম্পিটিশনস, এগুলোতে আপনারা যান, বা কোনো ছোটোখাটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অনেক কিছুই বলা যেতে পারে। পার্সোনাল লাইফ থেকে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আমাদের তো আসলে বিগেস্ট স্ট্রাগলগুলো পার্সোনাল লাইফেই হয়, আমরা তো ওগুলো ইগনোর করে আমরা ভাবি যে কাজের জায়গাটাতেই বড় জায়গা, তা তো না। কারণ ওখানে আমাদের প্রিয়জনদের অনেক রকম অসুবিধা থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, ওগুলো কীভাবে ডিল করেছেন, কোনো একটা প্যারেন্টের চলে যাওয়া কীভাবে ডিল করেছেন, অনেক 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 জিনিস থাকে না। আর একটা ইন্টারভিউ যখন আমরা নেই, তখন তো কাজ তো শেখানোই যায়, ইউ নিড টু লুক ফর দ্য পার্সন, তার পার্সোনাটা। তো ওই জিনিসগুলো, এই এক্সাম্পল বা স্ট্রাগল বা চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করেছে, এখান থেকে অনেক বেশি বোঝা যায়। তো আমার মনে হবে ওই দিকে আমরা একটু চিন্তা করতে পারি ওয়াইল অ্যান্সারিং দিস কোয়েশ্চেনস। আচ্ছা আপু, ইন্টারভিউয়ের সময় অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউয়াররা কিছু পার্সোনাল কোয়েশ্চেন করে বসেন, সো এই সিচুয়েশনটা অ্যাজ আ ক্যান্ডিডেট কিভাবে হ্যান্ডেল করা উচিত? জেনারেলি যেটা হয় যে আমরা যখন ইন্টারভিউতে বসে, আমার যে অর্গানাইজেশনগুলো আমরা ছিলাম, উই ইউজ টু আস্ক পারমিশন ফ্রম দি ক্যান্ডিডেট, ক্যান উই আস্ক পার্সোনাল কোয়েশ্চেন্স। তো ওনারা যখন হ্যাঁ না বলতো, তখনই আমরা বলতাম। তো এটা দ্য ক্যান্ডিডেট ক্যান চুজ নট টু রিপ্লাই, আর তার যদি এটাতে কোনো অসুবিধা না হয় সে বলতেই পারে। যেমন কোথায় বাসায় কজন আছে, এইটুক পর্যন্ত ইটস ওকে। আবার অনেকের কাছে নট ওকে, সবার টলারেন্স বা সবার অ্যাকসেপ্টেন্স এক না। বাট আমি ফ্রম অ্যান ইন্টারভিউর পার্সপেক্টিভ প্রেফার করি নট টু আস্ক দোজ অ্যাট অল, আনটিল অ্যান্ড আনলেস তাকে এটুকু জিজ্ঞেস করা যে এমন কোনো কিছু পার্সোনাল বাউন্ডারি বা কিছু আছে কিনা যেটাতে উনি কথা বলতে চান।
হ্যাঁ, আর না হলে অনেক সময় কি হয়, এটা কিন্তু অনেকটা ক্ষেত্রে ডিসক্রিমিনেশনের আন্ডারে চলে যায়। ইভেন আফটার শেয়ারিং সামথিং আপনার যদি মনে হয় এটার জন্য আপনি রিক্রুটেড হন নাই, তখন কিন্তু ইট ফলস আন্ডার ডিসক্রিমিনেশন। তখন জিনিসটা আবার অন্যদিকে একটু টার্ন নেয়। হ্যাঁ, সো আমার মনে হয় পারমিশন নিয়ে নেওয়া বেটার, আর ক্যান্ডিডেটের কমফোর্টের উপর ডিপেন্ড করছে যে সে কতটুকু অ্যান্সার করতে চায় না চায়, বাট বেটার টু অ্যাভয়েড দ্যাট আর কি, আচ্ছা টু মেনটেন। আপু, তো একজন যোগ্য ক্যান্ডিডেট সে কি ধরনের এমন ভুল করতে পারে ইন্টারভিউতে, বা কমন কিছু ভুল যেটা তাকে ইনস্ট্যান্টলি রিজেকশনের খাতায় ফেলে দিতে পারে, এমন কিছু কি আছে? আচ্ছা, এটার চান্সেসটা ইদানিং কম, কারণ আমরা যদি একটু দেখি আমাদের কিন্তু 3-4টা ফেজ ইন্টারভিউ হয়। হ্যাঁ, একটা হয়তো অনেক জায়গায় রিটেন টেস্ট ফার্স্টে হচ্ছে, তারপর একটা কগনিটিভ এবিলিটি টেস্ট অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো মোটামুটি একটা প্রোফাইল পাওয়া যায়। হ্যাঁ, তারপরেও কিছু আসলে হয় না যে মানে লাক যখন ফেভার করছে না, ইটস জাস্ট আ ব্যাড ডে, এরকম অনেক সময় হয়। ওই সব ক্ষেত্রে আসলে আমি বলবো যে আদার দ্যান দিস, যেগুলো অ্যাভয়েডেবল না, আরেকটা যেটা হয় যে ক্ল্যারিটি না থাকা। মানে আমি জাস্ট একটা ভালো একটা অর্গানাইজেশন, একটা জায়গায় লিঙ্কডইনে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি বা কোথাও একটা দেখেছি, আমি অ্যাপ্লাই করলাম, আমি জানি না আমি কি করতে চাই, আর রোলটার ব্যাপারেও হ্যাঁ ক্ল্যারিটি নাই রোলের ব্যাপারে, আমার নিজের জবের সাথে যাচ্ছে না, জাস্ট আই নিড টু বি ইনটু ইট। হ্যাঁ, এটা একটা। কারণ আমার মনে হয় যে ক্ল্যারিটি আসলে ফ্রেশার এক্সপেরিয়েন্সদের হয়তো এক্সটেন্টটা ডিফার করতে পারে, বাট সব মানুষেরই কিন্তু এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কী করতে চাই বা কী আমার ভালো লাগে। হ্যাঁ, সেটা কিন্তু অনেক মোটামুটি ইউনিভার্সিটি পড়া অবস্থায় বুঝে যাওয়া যায়। আচ্ছা, আরেকটা যেটা ভুল হয়ে যায় বা ভুল অনেক সময় হয়ে যায় যে মানুষ অনেক বেশি নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, যে সব দিকে ভালো, সব ঠিক আছে, বাট মনে হয় যে এখন কি হবে, আমি কি বলবো। খুব স্বাভাবিক, আমরা যে এতদিন ধরে কাজ করছি আমাদেরও যদি এখন ইন্টারভিউ ফেস করি একইটা হয়। এটার ট্যাকেল করার দুইটা উপায়। একটা হচ্ছে আমি সব জানবো না, এটা মেনে নেওয়া। একটা নতুন অর্গানাইজেশনে আমি যাচ্ছি, আমি এই মানুষগুলোকে চিনি না। হ্যাঁ, এই অ্যাকসেপ্টেন্সটা থাকা যে দিস ইজ ভেরি নর্মাল টু লেট দেম নো আই ডোন্ট নো, আই এম সরি, দিস ইজ ওকে। নাম্বার 2, এই অ্যাকসেপ্টেন্সটা যখন আসে তখন কিন্তু আরেকটা জিনিস চলে যায়, সেটা হচ্ছে যে আমি ভুল অ্যান্সার দিয়ে দিই, বলতে গিয়ে যেমন অ্যান্সার করতেই হবে, এটার ভুল অ্যান্সার দিয়ে দিই। এই জিনিসটা ইউ ক্যান অ্যাভয়েড ইফ ইউ নো দ্যাট আই ডোন্ট নো। না জানা কিন্তু বেটার, যে ঠিক আছে আমি জানি না, কিন্তু আমি ভুল বলে জিনিসটাকে আরও ড্যামেজ করি, আরও নেগেটিভলি। এই দুইটা। আরেকটা জিনিস যেটা প্রায় আমরা দেখি যে একটা মানুষের সাথে কিন্তু কথা বললে 15 মিনিট 20 মিনিট ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দি পার্সন অফ দ্যাট পার্সন। সো এটা আমি মানে অ্যাজ সাচ বা পার্সে কোনো এটা বলবো না যে সেটা মানুষটার ভুল, বাট প্রত্যেকটা পার্সনা প্রত্যেকটা টিমের জন্য প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লিকেবল না। সো সেই মানুষটার হয়তো আর কোনো সমস্যা নাই বা আর কোনো ল্যাকিংস নাই, কিন্তু এই যে এই স্যুট করবে কি না ইন দ্যাট রোল। হ্যাঁ, বা আমার যে টিমটা অলরেডি আছে, যেটার জন্য আমি রিক্রুট করছি, দ্যাট ইজ অলরেডি এ ভেরি হাই এনার্জি টিম, আই নিড সাম ওয়ান হু উড বি এবল টু কাম দেম ডাউন অর সেটেল দেম ইন। হ্যাঁ, সো আমার সবগুলো একরকম পার্সনের মানুষ কিন্তু একসাথে কাজ করতে পারে না, সম্ভব না। হ্যাঁ, এটার ব্যালেন্সে সমস্যা হয়ে যায়। সো এগুলো অনেক কিছু ম্যাটার করে, সবসময় তো ক্যান্ডিডেটের নিজস্ব দোষ নাও থাকতে পারে। আচ্ছা, দ্যাটস অ্যান ইনসাইট। আচ্ছা, সো আচ্ছা, ইন্টারভিউ থেকে এখন যদি কাজের ক্ষেত্রে আসি, সো অনেকেই দেখা যায় যে সেম তাদের নিজেদের পার্সপেক্টিভ থেকে যে তারা ইকুয়াল অ্যামাউন্ট অফ এফোর্ট দিচ্ছে, বা হয়তো বা তার যারা সহকর্মী আছে তাদের থেকে হয়তো বা বেশি এফোর্ট দিচ্ছে, বাট তারা প্রমোশন পাচ্ছে না। সো এই ধরনের সিচুয়েশন আসলে অ্যাকচুয়াল রিজনটা কি হতে পারে, বা সেটা একজন পার্সন যদি এরকম সিচুয়েশন নিজেকে ফেস করে তাহলে সে কি করতে পারে যাতে এখান থেকে ওভারকাম করতে পারে? এই সমস্যাটা না অনেক বেশি আমাদের সাবকন্টিনেন্টাল একটা সমস্যা। হ্যাঁ, এই যে আমাদেরকে একজন ওয়ান অফ দি ফিনান্স ডিরেক্টর ইন ওয়ান অফ মাই অর্গানাইজেশনস উনি একবার ফান করে বলেছিলেন, তোমাদের যারা ক্লিনার তাদেরও একটা ডেজিগনেশন থাকা উচিত, কে সিনিয়র কে জুনিয়র। মানে উই আর সো হায়ারার্কিক্যাল অ্যাজ এ সোসাইটি। হ্যাঁ, আমরা বলি যে বিদেশে ওরা ডিসক্রিমিনেট করে আমাদেরকে ফর আওয়ার স্কিন কালার, বাট আমরা নিজেরা নিজেদেরকে যত ডিসক্রিমিনেট করি বেসিস কোন জেলার থেকে আসছি, দেশের বাড়ি কই, কোন স্কুলে পড়ছি, এরকম মনে হয় না মানে এই এক্সটেন্টে আছে। ওয়াই এম সেইং দ্যাট বিকজ এই যে যখন প্রমোশন হচ্ছে না বা প্রমোশন হচ্ছে, আমরা এটা অনেক কিছু ট্যাগ করি। বস ওকে বেশি লাইক করে, ওনারা একই এলাকার। হ্যাঁ, বস ওকে বেশি লাইক করে, ওর ব্যাকগ্রাউন্ড বেটার। এগুলা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি, কিছু ক্ষেত্রে ভুল, একদম তো সব কিছু এমনি হয় না। বাট প্রমোশন জিনিসটাকে হায়ারার্কির সাথে অ্যাটাচ করাটাই ভুল। হ্যাঁ, কারণ এখনকার দিনের অর্গানাইজেশনগুলোতে কিন্তু আপনি দেখবেন যে সব জায়গায় আমরা কম লোক দিয়ে বেশি কাজ করানোর চেষ্টা করি। এফিসিয়েন্সির কথা যদি আমরা বলি, গুড ব্যাড ওটা আরেক ডিসকাশন, ওখানে আমরা এখন আর
না যাই, আর বাংলাদেশের মতো এত একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে এই জিনিসটা সবসময় রাইটলি পোর্ট্রে নাও হতে পারে, বাট সিন্স দি বিজনেস অর্গানাইজেশনস আর ডুইং বিজনেস দে নিড টু বি অ্যাওয়্যার অফ দ্যাট। টু কাম টু ইয়ার পয়েন্ট, এই যে হায়ারার্কিক্যাল সোসাইটির জন্য আমাদের কাছে প্রমোশনটা বা এই আপগ্রেডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য আমরা কী দেখি, খালি 1 2 3 4 এইভাবে আমরা আগাচ্ছি নাকি, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটার উইথ নিয়ে চিন্তা করি না, আমরা শুধু হাইট নিয়ে চিন্তা করি। এটার কারণে ঝামেলাটা হয়। আপনার প্রমোশন আজকে আপনি ফর এক্সাম্পল গ্রেড 1 আছেন, কালকে গ্রেড 2-তে আসবেন, কিন্তু এই পুরো ব্যাপারটা যে শুধু আমার গ্রেড 1 থেকে 2-তে হতে হবে, নট দ্যাট। আমি আমার এক্সপিরিয়েন্সের ডেপথটা এইটা আমি এনহ্যান্স করতে পারি, আমি ক্রস ফাংশন অনেক লার্নিং করতে পারি, অনেক কিছু করতে পারি। এই জিনিসগুলো দিয়ে আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যখন দি অর্গানাইজেশন উইল থিঙ্ক টু রিটেন মি অ্যান্ড আপগ্রেড মাইসেলফ রাদার দ্যান আরটা আমার কলিগের কেন হলো ওইটা নিয়ে ওখানে গ্রিপ করতে থাকা। হ্যাঁ, ইট ডাজন্ট হেল্প অ্যাট অল। কারণ সবসময় কিন্তু আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচারগুলি কি পিরামিডের মতো, তো উপর দিকে পজিশন কম। হ্যাঁ, আপনার কলিগ একবার আপনি আগাবেন, একবার আপনার কলিগ আগাবেন, ইটস ভেরি নর্মাল, সবার জন্য কোনো জায়গা নাই। অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে অনেক কিছুর মধ্যে। এবং আমি একটা জিনিস বলবো, যখন আমরা জুনিয়র থাকি, নতুন জয়েন করি, তখন আমাদের সব কিছুতে মনে হয় যে আরেকজনকে বেশি দেওয়া হচ্ছে। আপনি যদি স্কুলেও দেখেন, প্লে গ্রুপের বাচ্চাগুলা, ওদেরও কিন্তু এটা মনে হবে যে মিস ওকে বেশি আদর করে, ওকে করে না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয় তখন বোঝে জিনিসগুলো এগুলো না, যখন যাকে যেটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার সেটা তখন দেওয়া হচ্ছে। Having said it, I'm not saying that there is no discrimination, the world is a fair place, it's not. There are managers who are biased, etc. etc. অনেক কিছু হতে পারে, বাট সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ম্যানেজার বায়াস নাকি বায়াস না? দুইটা কাজ করতে পারেন, ইদার স্পিক আপ অর আপগ্রেড ইউর সেলফ টু আ লেভেল যেখানে গিয়ে ইউ আর বিং পিকড। কারণ কাজের মানুষ কিন্তু সবার লাগে, যে কাজ জানে বা নলেজ আছে তাকে কিন্তু ম্যানেজার যাই হোক, দ্যাট পার্সন ইজ নিডেড এনিওয়ে। So এইভাবে I would ask to deal with this rather than being frustrated. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এইচআর যারা থাকেন ওনারা কি এমন কিছু দেখেন যেটা আসলে অন্য এমপ্লয়িজরা জানে না, যে তারা অবজার্ভ করছে কিছু যেটা আর কি অন্যদের জানা নেই? আসলে যখন এইচআর বলো যাই বলো, একটা জায়গায় অনেকদিন কাজ করার পরে যে পাওয়ারটা মানুষের ডেভেলপ করে বা করা উচিত সেটা হচ্ছে অবজারভেশন, হ্যাঁ, এবং ইনসাইটস। তো এইটা তুমি নিজের এখন এক্সাম্পল দাও, তুমি যখন ছোট ছিলাম, হ্যাঁ, তখন তোমার ছোট বলতে ধরো আমি বলি যে প্রাইমারিতে 4-5 গ্রেডে ছিলাম, তখনকার তুমি আর এখন তুমি যদি গ্রেড 4-5 বাচ্চাদের দেখো, এখনকার তুমি কি বুঝবে না কে কেন কি করছে? ওই সময় ওখানে থেকে কি ওটা বোঝা সম্ভব? সো এইচআর আলাদা করে কিছু না, ইটস অল এক্সপেরিয়েন্সড। কোনো একটা অর্গানাইজেশনের সিনিয়র লিডাররা বা এক্সপেরিয়েন্সড মানুষরাই কিন্তু এই অবজারভেশনটা থাকে। সো এইচআরের ক্ষেত্রে যেটা হয়, এইচআরে যেহেতু আমরা বলি না যে এইচআরের কাজটা কী, হ্যাঁ, মানে এটা কিন্তু একটা খুব কমন জিনিস, এইচআর কী করে। সো যেমন সেলস ম্যানেজার সেল করছে, সেলসের লোকরা সেলস করছে, আমার ব্র্যান্ডের লোকরা ব্র্যান্ডিং করছে, হ্যাঁ, এগুলো সব কিছু চলছে। এইচআর কী করে? সো এইচআরের তো পার্টিকুলার যেগুলো এজেন্ডা থাকার ওগুলো আছেই, প্লাস এইচআর যেটা আরেকটা কাজ করে সেটা হচ্ছে তারা এনাবল করে দ্য লিডার্স, হ্যাঁ, যে টু মেক অ্যান অর্গানাইজেশন ইন আ ডিজায়ার্ড স্টেট। সেটা ডিজায়ার্ড স্টেটটা মিশন ভিশন ওয়াইজ যে কোনো কিছুই হতে পারে। তো এইচআরের কাছে কোনো আসলে ম্যাজিক ওয়াইন বা এরকম কিছু নাই, যেহেতু আমাদের কাজগুলো চোখে এরকম দেখা যায় না, আদার দেন স্যালারি রিভিউ টাইম বা এই সময়গুলো ছাড়া, প্রমোশন টাইম, প্রমোশন সাইকেল, এগুলো ছাড়া দেখা যায় না। এই জন্য মানুষের হয়তো মনে হয় আমরা কোনো মিস্ট্রিয়াস কিছু করছি বা সামথিং অ্যালিয়েন, এরকম কিছুই না। উই আর জাস্ট অ্যাজ রেগুলার অ্যাজ উই আর নর্মাল পিপল। আর এইচআরকে আসলে এত ভয় পাওয়ার বা এরকম মনে করার কোনো কারণ নাই, ইটস জাস্ট আ কলিগ সিটিং নেক্সট টু ইউ। আচ্ছা আপু, অনেক সবার ক্যারিয়ারই তো একটা লিনিয়ার পাথ ফলো করে না, বা অনেকেই অনেক ধরনের আনএক্সপেক্টেড লাইফ সিচুয়েশনস হতে পারে, বিকজ লাইফ ইজ নট পারফেক্ট। সো সেক্ষেত্রে যদি কোনো কারণে কারো মনে হয় তার ক্যারিয়ার থেমে গেছে বা কোনো কারণে একটা ক্যারিয়ার ব্রেক হলো, কিন্তু সে আবার চাচ্ছে নিজের জার্নিটা স্টার্ট করতে, সেক্ষেত্রে সে কীভাবে স্টার্ট করতে পারে? আচ্ছা, এরকম ক্ষেত্রে যেটা হয়, অবশ্যই কোনো একটা কারণ থাকে ব্রেক হওয়ার। হ্যাঁ, মোস্টলি আমি মিড ক্যারিয়ার উমেনদের ক্ষেত্রে যেটা দেখেছি যে ফর আফটার হ্যাভিং আ বেবি অ্যান্ড অল, এরপর অনেক সময় থাকে যে প্রলং সিকনেস ফর এভরিওয়ান। এইসব ক্ষেত্রে একটা এখন কিছু কিছু অর্গানাইজেশন কিন্তু এরকম একটা অপশনও দেয়, ওয়েলকামিং দেম ব্যাক
যেখানে কাজ করেছি এরকম থাকে, মানে রিসেন্টলি মানে আই ওয়ার্কড ইন অ্যান অর্গানাইজেশন যাদের এরকম একটা আলাদা স্কিম ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে বি ওপেন অ্যাবাউট ইট। লিঙ্কডিনেও কিন্তু এখন ওপেন টু ওয়ার্ক একটা অপশন থাকে, যেখানে ইউ ক্যান ক্রিয়েট ইউর প্রোফাইল অ্যাকর্ডিংলি, লেট পিপল নো। আজকাল মানুষের কিন্তু আগে যেটা হতো যে কোনো একটা ডাউন সাইজিংয়ের জন্য বা কোনো কারণে কারো চাকরি গেলেও দোষটা তাকে দিত, হ্যাঁ তোমার কেন গেল, হ্যাঁ যে তোমার নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। আজকাল পিপল আন্ডারস্ট্যান্ডস যে কোনো কিছুই পার্মানেন্ট না, হ্যাঁ কালকে যে কোনো কিছুই হতে পারে। সো সেই ক্ষেত্রে মানুষজন এটা বোঝে। সো আমার কথা হচ্ছে প্রথমে মনোবলটা না হারিয়ে রিগেইন করা যে ঠিক আছে আমি আবার কাজে যেতে চাই, আমি কাজে যাব, এবং তার নেটওয়ার্ককে ইউটিলাইজ করা, যার যতটুকুই আছে, সবার নেটওয়ার্ক সেম হয় না, তাদের কাছে রিচ আউট করা যে আমি এখন চাচ্ছি আবার ব্যাক করতে, দিজ আর মাই স্কিলস, আমার এখন এই অবস্থায় আছি। এবং যদি একটা পার্মানেন্ট জব প্রথমেই না পাওয়া যায়, ফ্রিল্যান্সিং বা এরকম ফ্লেক্সি ওয়ার্কিং এগুলো দিয়ে শুরু করে, যেগুলো অনেক অর্গানাইজেশন আজকাল দিচ্ছে। এভাবে আস্তে আস্তে দ্য পার্সন ক্যান কাম ব্যাক। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ওই মনটা শক্ত রাখা যে না আমি পারবো, একবার করেছি আবার হবে। রাইট আপু, নেক্সট যেটা আপনার থেকে জানতে চাবো যে এইচআর এর পার্সপেক্টিভ থেকে এমন কি আছে যেটা ইউজুয়ালি কখনোই এমপ্লয়িজরা কখনো বুঝে না, যেটা তাদের আসলে এটা তাদের আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুবই ইম্পর্টেন্ট তাদের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য হোক বা পারফরমেন্স ভালো করার জন্য? এটা আসলে এইচআরের দিক থেকে তো আলাদা করে বলার কিছু নাই। এটা হচ্ছে যে এমপ্লয়ীদের একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম থাকে যে আমার দি অর্গানাইজেশন উইল টেক কেয়ার অফ মাই গ্রোথ। আর যেহেতু গ্রোথ এই জিনিসগুলো এইচআরের সাথে রিলেটেড, মানুষ ভাবে যে এটা এইচআরের রেসপন্সিবিলিটি, এইচআরেরই মাথা ব্যথা। বাট ইয়োর গ্রোথ ইজ ইন ইয়োর হ্যান্ড, মাই ডেভেলপমেন্ট ইজ সামথিং দ্যাট আই উইল ওন। হ্যাঁ এটা আমি এইচআরের বলি আর যাই বলি, আমি প্রত্যেকদিন সকালে গিয়ে আমি আধা ঘন্টা আমি পলিটিক্যাল নিউজ দেখবো, নাকি মুভি দেখবো, নাকি একটা টক শো শুনবো যেটা আমাকে হেল্প করবে, নাকি আমি একটা বই পড়বো, অথবা আমি একটা অনলাইনে ইউটিউবে একটা আমি ট্রেনিং বা লার্নিং ভিডিও দেখবো যেটাতে আমার ইন্টারেস্ট, এটা আমার ডিসিশন, আমার চয়েস। সো এইটার আমার মনে হয় যে একটা ভুল ধারণা আছে যে গ্রোথ অ্যান্ড এভরিথিং এটা আসলে এইচআর ডিসাইড করবে। আই এম নট সেইং করবে না, অফকোর্স একটা মানুষকে গাইড করা, এনাবেল করা এগুলো আমাদের কাজ, কিন্তু নিজের এই ইনিশিয়েটিভগুলো নিজের নিতে হবে। না হলে যেমন একটা ক্লাসে 50টা বাচ্চা থাকে, প্রত্যেকটা বাচ্চা কিন্তু একভাবে মানে আপনার ফ্লারিশ করে না। এটার কারণটা ওইটাই যে কে কতটুকু নিজে ইনিশিয়েটিভ নিচ্ছে, কাজের ক্ষেত্রেও একই। আপু শেষ প্রশ্ন, সো আজকাল তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সো এইচআররা কি আসলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে ক্যান্ডিডেটসদেরকে রিভিউ করে যে তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের উপর বেস করে? না, এটার আসলে এটার একটা একটু মানে কোয়েশ্চেনটা আমি জানি যে তুমি করেছো খুব, এটা মনে করে যে আজকাল ইনফ্লুয়েন্সাররা কি বেশি পাচ্ছে নাকি। একটা জিনিস কি জানো, যে সোশ্যাল মিডিয়ার একটা রেফারেন্স চেক হয় টু সি দি অ্যাফিলিয়েশন। হ্যাঁ কিছু কিছু অর্গান, সব জায়গায় না, বাট সোশ্যাল মিডিয়া নেভার ডিসাইডস ইউর নেক্সট জব। কারণ ওই মানুষটার আসলে কাজটা কথা বলবে, হ্যাঁ তার সোশ্যাল আমিও এখন যদি একটা ভিডিও বানিয়ে অনেক কথা বলতে থাকি, তুমি কি বিশ্বাস করবে আনটিল আনলেস ইউ ওয়ার্কড উইথ মি, ইউ ওয়ন্ট। সো এরকম অনেক কিছু মনে হয়, কারণ আসলে আমাদের এখন দুনিয়াটা তো হয়ে গিয়েছে ওই ভার্চুয়াল, সেই কারণে মনে হয় যা ওখানে হচ্ছে ওটাই বুঝি সত্যি। এটা খুবই ভুল। এবং এই জিনিসটা যদি আমি মানে যত অর্গানাইজেশনে আমি কাজ করেছি কোথাও এটা কোনো ম্যাটার করেনি। তারপরে যদি এরকম কিছু থাকে যে করেও থাকে, বাট টু সাস্টেইন দ্যাট আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। সো সোশ্যাল মিডিয়া ইউজ ইট ফর সোশ্যালাইজেশন অ্যান্ড অল, নট ফর এনিথিং এলস আর কি। সো আপু আমরা আজকে আমাদের পডকাস্টের একদম শেষে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য এবং এত ইনসাইটফুল ডিসকাশন করার জন্য। আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি এবং বেনিফিটেড হয়েছি, এবং আমি আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক কিছু এখান থেকে নিতে পারবে এবং তাদেরকে এটা তাদের ক্যারিয়ারে হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর কাইন্ড সাদিয়া, অ্যান্ড থ্যাংকস ফর হ্যাভিং মি। আমারও খুব ভালো লাগলো, অনেক কথা হলো, আমিও অনেক কিছু শিখলাম, অ্যান্ড অল দ্য বেস্ট টু ইউর শো। থ্যাংক ইউ।